স্যার, আপনি মীরার খালার সম্পর্কে ইনফরমেশন চেয়েছিলেন না? তাদের সম্পর্কে আমি গুরুত্বপূর্ণ একটা তথ্য পেয়েছি। উষান গুরুগম্ভীর কণ্ঠে বলল, হোয়াট ইজ দ্যাট, টেল মি। স্যার, মীরার বড় খালা তিয়াশা ইমরোজ, উনি মীরার বাবা মাহুদি ইকবালের প্রথম স্ত্রী। ওনাদের বিয়ের 5 বছর পর কোনো এক কারণে তাদের ডিভোর্স হয়ে যায়। তারপর মাহুদি সাহেব মীরার মাকে বিয়ে করেন। মিস তিয়াশার মেয়ে তোহানা তুলসী, উনি মীরার বড় সৎ বোন হন। সম্পর্কে তুলসী এখনও ক্যালিফোর্নিয়ার আছে। গড়গড় করে বলে থামল দিগন্ত। উষান ভ্রুকুটি করে কুঁচকে নিয়ে গভীর মনোযোগ সহকারে ভাবছে কিছু। দুজন ব্যক্তির আপন ব্যস্ত কাজে ব্যাঘাত ঘটে কিছু ভেঙে যাওয়ার রিনঝিনে ক্ষীণ শব্দে। উষান দিগন্ত পিছনে তাকায়। সঙ্গে সঙ্গেই দৃশ্যমান হয় তাদের সম্মুখে মীরাকে। পাথরের ন্যায় সে স্তব্ধ, নিষ্পাপ, নেত্রযুগল, শুষ্ক অধর জোড়া, জলজল করা আঁখি দুটো। মীরার কাঁধে ব্যাগ দেখে ওশানের বোধগম্য হলো মেয়েটা মাত্রই ভার্সিটি থেকে ফিরেছে। দুর্বল হাটের অধিকারী কেউ আজকের পর্বের মধ্যাংশ পড়বেন না। মধ্যাংশের নৃশংস খুনের বিবরণ দেওয়া আছে। আমাকে বিয়ে করবে এরিক? এরিক বিস্ফোরিত নয়নে তাকালো। তুলসীর মাত্র বলা কথাটি বারবার সুরেলা ধ্বনিতে কর্ণকুহরে ভেসে আসছে। এত কিছু করার পরও তুলসী তাকে বিয়ে করতে চাচ্ছে, এটা কি বিশ্বাসযোগ্য? এরিক চমকিত হয়ে বলল, তুমি কি আমায় মেরে ফেলবে তুলসী? মেরে ফেলার পূর্ব মুহূর্তে একটু স্বস্তি প্রদানের জন্য এমন কথা বলছো? তুলসী হতাশ দৃষ্টিতে তাকায় আর পিড় করে বলে, এরিক এত বোকা কেন? লোকটা কি একবার তার প্রণয়ের মিশ্রিত চাহনি দেখতে পারে না? বুঝতে পারে না অন্তঃস্থলে অন্তর্নীল কথা? যদিও পরিস্থিতি সাপেক্ষে এরিকের বলা কথাই কোনো খুঁত নেই। এ সময় এই কথাটা বলাটা স্বাভাবিক। ঝকঝকে কাচের জানালার কপাট উন্মুক্ত, সেদিক দিয়ে বহির্ভাগে দৃষ্টি ফেলে সে। ঢাকা থেকে আসা ফ্লাইট লেফটেন্যান্ট দুজনের উপর হামলা করতে চেয়েছিল এরিক। দুদিন পর সংগোপনে এই তথ্য পেয়েছে তুলসী। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল তার। এরিক কেন এমন করলো? পরিশেষে এরিক যখন বলল ট্রেনিং দিতে আসা ফ্লাইট লেফটেন্যান্ট দুজনের মাঝে ওশান রেজন আছে এবং একবার সে যদি যশের পা রাখে তাহলে তুলসী দফরাফা করবে সর্বপ্রথম। তাই ওশানকে আগে থেকে মেরে ফেলার বুদ্ধি করেছে এরিক। এ নিয়ে কয়েকবার, কিন্তু সে ব্যর্থ প্রতিবারই। তুলসী অন্তকণে বেশ পাকাপোক্ত এক সিদ্ধান্ত নিয়ে ফেলে। তুলসী উঠে দাঁড়িয়ে কাবাটের কাছে এগোয়। বাসাটা তার না হলেও এই বাসার প্রতিটা কর্নার কোথায় কী আছে তা একদম ঠোঁটস্থ তার। নিজের বাসার সম্পর্কেও হয়তো এত কিছু জানা নেই তার যতটা এরিকের বাসার সম্পর্কে জানে। কাবাট থেকে কালো রঙের শেরওয়ানি বের করে সে। গতবার ভারত থেকে আসার পথে এনেছিল এরিকের জন্য। এই ছেলে পড়েছে কিনা কখনো কে জানে। শেরওয়ানি এরিকের পানে ছুঁড়ে ফেলে তুলসী কাট কাট গলায় বলল, জলদি চেঞ্জ করে আসো, শাওয়ার নেবে। এরিক উঠে দাঁড়ালো। বিনা বাক্যে তোয়ালে নিয়ে এগুলো বাথরুমের দিকে। আপাতত চুপ থাকাই শ্রেয়। কিছু বলে পরিবেশ তখন শান্ত থেকে উল্টো হয়ে যাবে। তুলসী একজনকে ফোন করে এরিকের বাসায় কাজে পাঠাতে বলে। শেষে সে অন্য রুমে চলে যায়। পাশের রুমটা এরিক তুলসীর জন্য তৈরি করে রেখেছে অনেক আগে। রুমে গিয়ে খয়েরি রঙের লেহেঙ্গা নিয়ে সে দৌড় দেয় বাথরুমে। হাতের সময় সীমিত। ঘণ্টাখানেক পর তারা দুজন এসে মিলিত হয় নিচতলায়। এরিকের চোখে বিস্ময়, এখনও বিশ্বাস হচ্ছে না তার। কাজে এসে বসে সোফায়, সাথে তার কয়েকজন বন্ধু। তুলসী এরিক সামনে ডাবল সোফে বসতেই কাজী বিয়ে পড়ানো শুরু করে। কবুল বলতে বলা হলে অতি দ্রুত তুলসী 3 কবুল বলে নেয়। সবশেষে এরিককে কবুল বলতে বলা হয়। তখন সে আলতো করে অশ্রু বর্ষণ করে কবুল বলে। সামনে বসে থাকা এরিকের বন্ধুরা তখন হতভম্ব, বাকরুদ্ধ। তারা সশব্দে হেসে ফেলে। প্রায়ই দেখে এসেছি কবুল বলার সময় বউ কেঁদে কবুল বলে, আর এখানে দেখি পুরোই উল্টো। কোণে হাসছে, পাত্র কাঁদতে কাঁদতে কবুল বলছে। কি আশ্চর্য! বিয়ের কার্যক্রম শেষ হতেই আলহামদুলিল্লাহ বলে দোয়া করলো সকলে। দোয়া শেষে এরিক নিজের দুজন বন্ধুর সাথে বাক্য আলাপে ব্যস্ত হয়ে পড়ে। তুলসী তাকায় সেদিকে। কি সুদর্শন এক মানব তার স্বামী হয়ে গেল। কিন্তু এরপর ডিপার্টমেন্টে কি জবাব দেবে সে? আজই যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। দিগন্ত গালে হাত দিয়ে দাঁড়িয়ে
চিনচিন ব্যথায় প্রকোপটা কমছে না এখনো। কি মুশকিল। দাঁত নিশ্চয়ই দুই একটা নড়ে গিয়েছে। অসহায় দৃষ্টিতে সে তাকালো তীব্রের মুখশ্রীর প্রতি। তীব্র ঠোঁট টিপে হাসলো, ইশারায় জানান দিল। এটারই প্রাপ্য তুমি। দিগন্ত নিষ্প্রভ চাহনি সামনে এলিয়ে দেয় মীরার নাজেল অবস্থা কাঁদতে কাঁদতে। রুহি তাকে সান্ত্বনা দিচ্ছে। ওষা নেই অন্ধকারাচ্ছন্ন রুমটাই। তাদের এই আধারে বিলীন কক্ষে বসিয়ে রেখে সে বাহিরে গিয়েছে। কিছুক্ষণ বাদে থমথমে মুখশ্রী নিয়ে কক্ষে আগমন ঘটে ওশানের। হাতে ল্যাপটপ আর কিছু ফাইল। ওশানকে দেখে মীরা তেড়ে এসে বলল, আমার উত্তর দিচ্ছেন না কেন? বারবার পালিয়ে বেড়াচ্ছেন। খালামণি বাবার প্রথম স্ত্রী মানেটা কি? ওই ছেলেটা কি বলো তখন? দিগন্তের দিকে আঙ্গুল তাক করে বলল মীরা। দিগন্ত মনে মনে দোয়াদৌড় পড়ছে। অন্তঃকরণে আকুতি মিনতি করছে তার দিকে আর কোনোরূপ দৃষ্টি না দেওয়া হোক। এমনিতেই এক থাপ্পড় খেয়ে তার নাজেহাল অবস্থা। ওশান পুনরায় চর দিলে দিগন্ত শেষ। ওশান আর চোখে রক্তিম নেত্রে তাকাতেই দিগন্ত চুপসে যায়। হাতের ল্যাপটপ আর ফাইল দুটো সোফায় রেখে পকেটে হাত গুজে দাঁড়ায় ওশান। মোলায়েম কণ্ঠে বলে, এতটুকু ব্যাপারে এতটা অস্থির হতে রে মীরা, শান্ত হ। অনেক কিছু জানা আছে তোর, সোফায় বস। মীরা বসল। অস্থিরতায় হাত পা কাঁপছে প্রবল। নেত্রযুগল টলমলে, ওষ্ঠধর কম্পয়মান। অন্তকণ বলছে সে যা শুনেছে সব মিথ্যা, সব। তবুও পুরো ঘটনা না জানা অবধি শান্তি মিলবে না কিছুতেই। বসার সাথে সাথেই উত্তেজিত হয়ে মীরা বলে উঠল। জলদি বলুন। ওশান তার সাথে আনা ফাইল দুটো মীরার নিকট এগিয়ে দেয়। হতভম্ব হয়ে তাকে ফাইল দুটো হাতে নিল সে। ওশান জলদ গম্ভীর কণ্ঠে বলল, ফাইল দুটো পড়। প্রথমে কালো ফাইলটা পড়বি, তারপর নীলটা। তোর যা জানা আছে সব এখানে পাবি। মীরা দৃষ্টি দেয় কালো ফাইলটাই। উপরে খুব সুন্দর করে মোটা অক্ষরে লেখা, রুমিশা মাহমুদ হত্যার সারসংক্ষেপ এবং মূল ঘটনার বিশ্লেষণ। মীরা চমকিত হয়। চমকপ্রদ দৃষ্টি ফেলে ওশানের পানে। রুমিশা বাংলাদেশের একজন নির্ভীক বিচক্ষণ সাংবাদিক ছিলেন। বেশ কয়েক বছর আগে তাকে হত্যা করা হয় অতীব রহস্যজনকভাবে। খুনিকে আদৌ খুঁজে পায়নি। মীরা অবাক হয়ে বলল, রুমিশা মাহমুদের হত্যার কাহিনী এখানে কেন? আপনি কে হন উনি? ওশান জবাবহীন। ল্যাপটপে সকল মনোযোগ তার। তীব্র তা দেখে তপ্ত শ্বাস ফেলে পড়ল, উষানের আসল মা রুমিশা মাহমুদ, উষা আন্টি। উনি সৎমা উষানের, আইমান আঙ্কেলের দ্বিতীয় স্ত্রী। বিস্তারিত ফাইনালে আছে, পড়ো। ফাইল খুলতে দৃশ্যমান হয় প্রথমে লেখা বিশেষভাবে কয়েকটা শব্দ, তারপর নিচে বিশদ বিবরণ, হত্যার পরবর্তী ঘটনা এবং হত্যাকারীর পরিচয়। রুমিশা মাহমুদ, পেশায় সাংবাদিক। আইমান রেজওয়ানের সাথে তার প্রণয়ের সম্পর্কের সময়সীমা 2 বছর। তার হত্যাকারী তার আপন বড় বোন রেহনুমা মাহমুদ। হত্যায় সাহায্যকারী উষা রহমান। হত্যা করার কারণ, দেশে কয়েক বছর ধরে চলা নারী গুম হওয়া, নারী ধর্ষণ, রাত বিরাতে মানুষ তুলে নিয়ে পরের দিন সেই মানুষের শরীরে কিডনি, চোখ, লিডার ইত্যাদি গায়েব করে সেই মানুষটাকে আত্মহত্যা করে ফেলে যাও অতি গোপনে। এসব কে করেছে? মূল হোতা কে? তাকে ঘিরে যখন তুমুল সমালোচনা, তখন সংগোপনে রুমিশা মাহমুদ তাদের সম্পর্কে তথ্য বের করেন। এসব করেছে এক সন্ত্রাসী দল। সহজ ভাষায় বোঝার জন্য মাফিয়া আখ্যায় অন্তর্ভুক্ত করা হয় তাদের। পুলিশ, সিআইডি, আর্মি ফোর্স এর তুমুল তদন্তে কয়েকজনকে আটক করা হলেও কোনো তথ্য উদ্ধার করা যায়নি। রিমান্ডে নেওয়ার আগ মুহূর্তে তারা নিজেদের হৃৎপিণ্ডে পটাশিয়াম সায়ানাইড পুশ করে আত্মহত্যা করেছিল। পুরো দেশের কড়া টহলে তখন নিস্তব্ধ ছিল সেই সন্ত্রাসী টিম। কিন্তু তারা নিশ্চুপ হওয়ার পূর্বে প্রায় 5000 কিশোরী নারী রাতারাতি নিয়ে গিয়েছে কিডন্যাপ করে। ঘটনার 23 বছর, এখনও তাদের খুঁজে পাওয়া যায়নি। রুমিশা মাহমুদ সন্ত্রাসী দলের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং মূল হোতা সম্পর্কে কিছু তথ্য পেয়েছিলেন, এবং এটাই হয়ে দাঁড়িয়েছিল তার অকাল নৃশংস মৃত্যুর কারণ। তার বড় বোন রাহনুমা, সন্দেহ করা সে নিজেও সেই সন্ত্রাসী দলের সাথে যুক্ত ছিলেন। এই তথ্য পুলিশ অন্যান্য ফোর্স জানতে পেরেছিল তখন, যখন রেহনুমাকে আর ধরাছোঁয়ার সম্ভব ছিল না। এই সন্ত্রাসী দলের কেউ দেশের বাইরে যায়নি, আবার কেউ কেউ হয়তো গেছে বলে ধারণা করা হয়। যারা দেশে আছে তাদের আজ অবধি কোনোভাবেই খুঁজে পাওয়া যায়নি। রুমিশাকে হত্যা করতে নির্দেশ দেয় সন্ত্রাসী দল থেকে। কারণটা ছিল তাদের সম্পর্কে তথ্য জেনে যাওয়া।
হত্যা করার পরিকল্পনা এবং সময়কাল 1999 সালের 23শে মার্চ রাত 10টা। রুমিশা মাহমুদ তার দুই ছেলে উশান বয়স 7 এবং ছোট ছেলে উজান বয়স 5 দুজনকে নিয়ে তখন একা বাসায় অবস্থান করছিলেন। তার স্বামী তখন দেশের বাহিরে। রাত 11টার দিকে রাহনুমা এবং উষা আসে। উষা মূলত রুমিশার বান্ধবী। কাছের বান্ধবী হওয়াতে বাসার সেফটি লক জানতেন। বড় বোন রাহনুমার সাথে সম্পর্ক ভালো ছিল না রুমিশার। সম্পর্ক ভালো না থাকার কারণ রাহনুমা সর্বদা কুপরামর্শ দিতেন রুমিশাকে। মানসিক এবং নিজের পেশার প্রতি যে ভালোবাসা রুমিশার ছিল তাকে সময় নষ্ট বলতেন তাকে। বোনের সাথে আরও কিছু কারণে খুব কমই রুমিশা রাহনুমার সাথে কথা বলতেন, যার দরুন বাসায় এত সহজে ঢোকাটা তার পক্ষে সম্ভব ছিল না। উষা বাসায় প্রবেশ করার পথ সহজতর করে দেন। উষা রাহনুমার সাথে তাল মেলানোর কারণ ছিল আইমান রেজওয়ান। আইমান রেজওয়ানকে পছন্দ করতেন তিনি, কিন্তু আইমান রুমিশাকে পছন্দ করার স্বার্থে তাকে ফিরিয়ে দিয়েছেন প্রতিবার। উষা কল্পনা রুমিশা মারা গেলে কোনো এক পর্যায়ে আইমানের জীবনে তার প্রবেশ অধিকার ঘটবে। রাহনুমার সাথে 5 কোটি টাকার ডিলও হয়েছে তার। হত্যার বিবরণ উষা উশান এবং উজানকে নিজের কাছে নিয়ে দড়িতে বেঁধে ফেলেছিলেন। রাহনুমা এবং আরেকজন ছেলে তখন রুমিশাকে বাঁধছে দড়ি দিয়ে। রামিশা ছটফট কিংবা চেঁচানোর কোনো সুযোগ পাননি। দীর্ঘ কয়েক বছরের পুষে রাখা রাগের ফলস্বরূপ সেদিন পিশাচ উন্মাদ হয়ে উঠেছিলেন। রাহনুমার মতে বাবার ত্যায্যকন্যা পাওয়া উপাধিটা রুমিশার কারণে হয়েছে। উপস্থিত ছেলেটাকে দিয়ে রুমিশাকে সেদিন ওশান উজানের সামনে শারীরিক আঘাত করে রাহনুমা। ধারালো ছুরি দিয়ে শরীরের স্পর্শকাতর জায়গায় আঘাত করে সেখানে মরিচের গুঁড়া এবং লবণ ঢেলে দেয়। হাত পায়ে নখ তুলে ফেলে প্লাস দিয়ে। সূক্ষ্ম ছুরি দ্বারা চোখ উপড়ে ফেলে। ধারালো ছুরি দিয়ে জিহ্বা কেটে দ্বিখণ্ডিত করে সঙ্গে ওষ্ঠাধর কেটে ফেলা হয়। ধারালো ছুরি দিয়ে জিহ্বা কেটে দ্বিখণ্ডিত করে সঙ্গে ওষ্ঠাধর কেটে ফেলা হয়। তলোয়ার দ্বারা প্রথমে হাত এবং উপরে পা শরীর থেকে আলাদা করে দেওয়া হয়। তলোয়ার বুকের মাঝ বরাবর ঢুকে হাত দিয়ে হৃৎপিণ্ড বের করে আনে টান দিয়ে। সবশেষে ঘাড় থেকে মাথা আলাদা করে দেয় রাহনুমা। খুন করা শেষে অতীব বিচক্ষণতার সাথে সকল প্রমাণ মিটিয়ে চলে যান তারা তিনজন। রাহনুমা সেদিনেই গা ঢাকা দেয়। রুমিশার মৃত্যুর পর চলে কয়েকদিন তোলপাড়, কিন্তু ফলাফল শূন্য। যে ছেলেটাকে রাহনুমা রুমিশাকে শারীরিক আঘাত করেছিল তাকে পেয়েছিল পুলিশ, কিন্তু সেই ব্যক্তিও আটক হওয়ার 2 মিনিট পর মারা যায়। সম্ভবত তার শরীরে বিষাক্ত বিষ দিয়েছিল কেউ। উষাকে কেউ বুঝতেই পারেনি। এতটা সুকৌশলে উষাকে রাহনুমা সুরক্ষা দিয়ে গিয়েছে। ছেলেটাকে ইচ্ছে করেই জনসম্মুখে পেশ করেছিল সে। মীরা পৃষ্ঠা উল্টায়। প্রতিবেদন শেষ। সে উপলব্ধি করল তার হাত পা থেকে শুরু করে ঘেমে একাকার। সাইকো কিলার সম্পর্কে ধারণা আছে তার। তারা যেমন ভয়ানক, তাদের খুন করার ধরনটাও তার থেকেও ভয়ঙ্কর। কিন্তু মীরার কাছে রাহনুমার মেরে ফেলার ধরনটা একটু বেশি ভয়ঙ্কর লাগলো। নিশ্চিত এনার মাথায় বিশাল কোনো সমস্যা আছে। মীরা শুষ্ক অধর যুগল সিক্ত করে উৎসুক চাহনি ফেলে বলল, এই প্রতিবেদন আপনার কাছে? উষা আন্টি, উনি মানুষ? ওনাকে আবার বিয়ে করেছে আঙ্কেল? মানে কি? কি করে? উষানের ধ্যান নেই দিন দুনিয়ার। দিগন্ত বলল, উষা ম্যামের ব্যাপারে আমরা কিছুদিন হলো জানতে পেরেছি। বড়জোর 1 মাস। এখনও তেমন প্রমাণ আমাদের হাতে নেই। সুবিধার জন্য ছোট করে উষান স্যার প্রতিবেদন বানিয়ে রেখেছেন। পর্যাপ্ত প্রমাণ হাতে আসলেই আমরা কাজে নেমে পড়ব। উষা আন্টির সাথে বিয়েটা হলো কি করে? রুমিশা ম্যাম মারা যাওয়ার কয়েক বছর পর উষা তখন তার মেয়ে উমাইশাকে নিয়ে আয়মান আঙ্কেলের বাসায় আসেন। থাকার জন্য জায়গা চান। তার স্বামী নাকি মারা গেছে, তাই উজানের কথা ভেবে সেদিন ফারদিন স্যার উষা এবং আয়মান স্যারের বিয়ের দিয়ে দেন। উজান স্যার উষাকে চিনতে পারেনি তখন। হত্যা করার সময় মুখ নিকাব পরে এসেছিল, তাই বহু বছর তাণ্ডবের শেষে এইটুকু প্রমাণ পেয়েছি আমরা। এখনও আরও স্ট্রং প্রমাণ না পাওয়া পর্যন্ত উষার বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারবো না। চুপ থাকা লাগবে। তীব্র উষানের নেত্রপানে দৃষ্টি ফেলে। জলজল করছে চোখ দুটো। ফাইল পড়ার পর নিস্তব্ধ ভূমিকায় বসে থাকা রুহির কানে ফিসফিসিয়ে বলল, ভাবের বান্ধবী, একটু বাইরে আসুন তো উষান।
মীরাকে একা ছাড়েন একটু। রুহি ফ্যাল করে তাকায়। তীব্র তাড়া দিতে সে উঠে দাঁড়ায় ঝটপট। তিনজন তখনই বেরিয়ে আসে রুম থেকে। মীরার আঁখি জোড়ার সামনেই মনে হয় ভাসছে খুনের দৃশ্যটুকু। নিজেকে ধাতস্থ করে সে দৃষ্টিপাত দেয় ওশানের মুখশ্রীতে। ওশানের নেত্রযুগলের সাদা অংশ রক্তিম ক্ষণে। মীরা কিছুক্ষণের জন্য ভুলে যায় নিজের কাছে প্রতিজ্ঞা করা সকল কথাগুলো। ভেবেছিল দূরে দূরে থাকবে, কিন্তু ওশানের মুখশ্রী দশা দেখে তার অন্তঃস্থলের অবস্থা বেহাল করুণ। মীরা গিয়ে বসল ওশানের পাশে। ওশান তখনও ল্যাপটপে তাকিয়ে আছে। কিছুক্ষণ উসখুস করে গলা ঝেড়ে পড়ল। প্রতিবেদনটা আপনি তৈরি করেছেন না? ওশান বহুক্ষণ পর ওষ্ঠাধর প্রসারিত করে ভরাট কণ্ঠে বলল, হ্যাঁ। কিভাবে লিখলেন? হাত কাঁপেনি যখন নিজের মায়ের নৃশংস হত্যার কথা বর্ণনা করেছিলেন? নিরুত্তর ওশান। মীরা চমকায়। এখনও শক্ত খোলস থেকে বেরিয়ে আসেনি পাথর মানবটা। বিরল মুখে উঠে দাঁড়ালো সে। উদ্দেশ্য নীল রঙের ফাইলটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে যাবে। এই ফাইলটা এখনো পড়া হয়নি তার। কৌতূহল বাড়ছে ক্ষণে ক্ষণে। ওশানের সামনে বসে থাকতে ইচ্ছে করছে না। মীরা ওশানকে পার করতে নিবে যখন তৎক্ষণাৎ ওশান ফুপিয়ে ওঠে। বিস্ফোরিত চোখে পিছন ফিরে তাকায় মীরা। ওশানের নেত্রকোণে জমাট অশ্রুকণা দেখে চমকিত হয়। লোকটা কাঁদছে, সে ভুল দেখছে না তো? কন্তনরত কণ্ঠে ওশান বলে উঠল, আমি নিজের চোখে আমার আম্মুকে হত্যা করতে দেখেছি মীরা, স্বচোখে দেখেছি। আমার সামনে আম্মু যন্ত্রণায় কেমন ছটফট করছিল তা আমি দেখেছি। 50 বার চাবুক দিয়ে মারার পর আম্মু ছটফট করে ওদের দুজনের হাত থেকে ছুটে এসে আমাকে, উজানকে পাগলের মতো চুমু খেয়েছিল। বারবার বিড়বিড় করে বলছিল, কিছু বুঝিনি আমি। বাঁচার জন্য ছটফট করছিল সে, আকুতি মিনতি করছিল, তারা শোনেনি। আমার আম্মুর ঠোঁট দুটো ছুরি দিয়ে কেটে ফেলেছিল। আম্মু আমার বুকে শেষবারের মতো মাথা রেখে যখন আমার পিঠে হাত বুলিয়ে দিয়েছিল, ওরা আম্মুর হাত দুটোই তখন কেটে ফেলে টুকরো টুকরো করেছে। আমি ব্যর্থ সন্তান, নিজের মায়ের নৃশংস মৃত্যু চোখের সামনে দেখে কিছু করতে পারিনি। অনেক কষ্ট পেয়ে আম্মা পৃথিবী ছেড়েছে মীরা, অনেক কষ্ট দিয়েছে ওরা। শেষবার যখন মুখের ভেতর ছুরি ঢুকিয়ে দিচ্ছিল তখন সে চেঁচিয়ে বলেছিল, হুসান বাবা চোখ বন্ধ কর। আম্মা কেমন ছটফট করছিল, আর্তনাদ করেছিল, তা আজও আমার কাছে আমার কানে ভাসে মীরা। আমি ঘুমোতে পারি না, আমি ঠিক মতো শ্বাস নিতে পারি না আজকাল। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ওশান মীরার কোমর জড়িয়ে ধরে হামা করে কান্না করে দেয়। দেওয়ালে বাড়ি খেয়ে কান্নার করুণ ধ্বনি মীরার অন্তকণ কাঁপিয়ে তুলছে ক্ষণে ক্ষণে। আজ প্রায় 4 মাস হলো ওশানের দেখা নেই, ফ্ল্যাটে আসে না। ওশানের ভীষণ চাপ যাচ্ছে বলে মনে করলো মীরা, কারণ লোকটা এত দেরি করে না। 3 মাস পর পর একবার করে সে ফ্ল্যাটে আসে। তাছাড়া সে নিজেও চাইছে না ওশানের মুখোমুখি হতে। লোকটাকে দেখলেই তার কান্না পায়। কতই না কষ্ট পুষে রেখেছিল এতদিন নিজ অন্তঃকরণে, সেদিন হয়তো আর চেপে রাখতে পায়নি। কঠিনতার খলস দেখে বেরিয়ে বাচ্চাদের মতো করে কেঁদে দিয়েছিল। ফাল্গুন মাসের আজ 10 তারিখ, অথচ ভ্যাপসা গরম। কড়া রোদ্দুর দেখে মনে হচ্ছে চৈত্র মাসের প্রথমাংশ চলছে। মীরা তপ্ত শ্বাস ছাড়ে। তীব্রতাকে বলেছিল ওশান এই অপ্রীতিকর ঘটনার পর থেকে নারী জাতকে ঘৃণা করে। মীরার বোধগম্য হয় ওশানের তাকে এড়িয়ে চলার কারণটা হয়তো এটাই। সূর্যের কিরণের উত্তপ্ততার মাঝে মীরা লম্বা লম্বা কদম ফেলে এগুচ্ছে। বাসায় যাওয়া অতীব জরুরি। বোরকার নিচে পরিহিত পোশাক ঘামে সিক্ত হয়ে আছে, গা গুলিয়ে আসছে তার। কিছু দূর যেতে মীরার নিকট দৃশ্যমান হয় এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য। বিস্ময়কর চাহনি নিক্ষেপ করে সে। মীরার হতে প্রায় 10 কদম দূরে দাঁড়িয়ে ওশান বাইকে হেলান দিয়ে ব্যস্ত ভঙ্গিতে তীব্রের সাথে হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে। মুখশ্রীতে তার রাজ্যের ব্যস্ততা এটে সেটে রয়েছে এমন ভাব। মীরা এগুলো আজ আবার স্যাঁচড়া হতে অন্তকোণ অনুমতি দিল। লোকটা কেমন আছে একবার জিজ্ঞেস করা উচিত। প্রায় দৌড়ে গিয়ে ওশানের সম্মুখে দাঁড়িয়ে পড়ে মীরা। ওশান মীরাকে দেখে বিশেষ কোনো প্রতিক্রিয়া প্রদর্শন করল না। সে দেখছিল এই মেয়েকে তড়িৎ বেগে ছুটে আসতে। ওশানের মতে মেয়েটা অযথায় তার পিছে পড়ে আছে। এতদিনে তো মীরার মোহ কেটে যাওয়ার কথা, কাটল না কেন? বিষয়টি মাঝে মধ্যে ভাবাই তাকে। ওশান নিজের পূর্বরূপে স্থির থাকলো, তীব্রতাতে ব্যাঘাত ঘটিয়ে গলা ঝেড়ে পড়ল, আফশান, মীরা মেবি তোকে কিছু বলবে, তোরা কথা বল, আমি একটা ফোন কল অ্যাটেন্ড করে আসছি।
তীব্র মীরার মুখশ্রীর প্রতি দৃষ্টিপাত ফেলে সৌজন্যতার হাসি দিয়ে কেটে পড়ল। মিথ্যা ফোনে কথা বলার ভান করে প্রায় অনেকটাই সে দূরে চলে গেল। উষানের রক্তিম চাহনি উপেক্ষা করে অদূরে যাওয়াটা তার পক্ষে অতটা সহজতর ব্যাপার ছিল না। মীরা দুহাতের তালু ঘষল। কি আশ্চর্য, তার দেখি অস্বস্তি কাজ করছে। উষান মীরার আচরণ দেখে ধমকে বলে উঠল, কি চাই? কিছু বলতে চাস? গুরুত্বপূর্ণ কিছু হলে বল, নয়তো এখনই আমার সামনে থেকে দূর হ। মীরা আর চোখে উকি দিল উষানের মুখশ্রীতে। লোকটা তার স্বাভাবিক রূপে ফিরে এসেছে তাহলে। সেদিনে ভেঙে পড়া কন্দনরত দুর্বল উষানকে মীরার পছন্দ নয়, বিন্দু মাত্র না। চটপটে প্রাণোচ্ছল এই উষানকে চমৎকার লাগে তার নিকট। মীরা ঢোক গিলে কয়েকবার শক্ত কয়েক কথা শোনাতে হবে উষানকে, বোঝাতে হবে সে ভুলে গেছে সেদিনকার উষানের ভেঙে পড়া রূপটার কথা। ওষ্ঠাধর সিক্ত করে মীরা নম্র কণ্ঠে বলে, আপনার সামনে থেকে সরবো মানে? আমি কি আপনার সাথে লেগে দাঁড়িয়ে? হাহ, আপনার থেকে প্রায় 3 ফুট দূরে আমি। উষান কড়া নজরে তাকালো। মীরা বুঝল এখন এসব তেরা উত্তর দেওয়া চলবে না, তাহলে দেখা যেতে পারে জনসম্মুখে 3-4টে চর পড়তে পারে তার নির্মিত গালে। মীরা ধাতস্থ করে নিজেকে নিভৃতে জোর গলায় প্রশ্ন ছুড়ল, এতদিন ফ্ল্যাটে আসেননি যে? আপনি তো 3 মাস পর পরই আসতেন। এতদিন তাহলে কেন আসেননি? বলতে বাধ্য নই। উষানের শীতল কণ্ঠ। ওকে, ফাইন, বাধ্য নন বলতে ধরে নিলাম। আপাতত একজন সচেতন নাগরিক হিসেবে আপনাকে জিজ্ঞেস করছি, কোথায় ছিলেন আপনি? উষান ললারও বলিরেখা ফেলল। সূক্ষ্ম নজর আবদ্ধ হলো মীরার মধ্যে। তীক্ষ্ণ স্বরে ঝটপট বলল, সচেতন নাগরিক? এর এখানে কাজ কি? উষান মনে মনে হাসল বেশ কিছুক্ষণ। মেয়েটা পাগল হয়েছে নিশ্চিত। পাগলামো করার চোটে কি বলছে তা হয়তো এই মানবী নিজেও অবগত নন। বহির্ভাগে উষান তার আগের রূপ বহাল রেখে কড়া গলায় ধমক ছুড়ল, এক থাপ্পড়ে দাঁত ফেলে দেবো বেয়াদব মেয়ে। আমার পিছে এইভাবে অযৌক্তিক কারণে লেগে থেকে নিজেকে ছেঁচড়া প্রমাণিত করতে তোর বেশ লাগে না? ফাজিল। মীরা নিপল। ঘোরের বসে সে কি বলল তা নিজ মনে আওড়ালো। পরিশেষে লজ্জায় নত হয়ে ভূমিতে দৃষ্টিপাত নিবদ্ধ করে মীরা। ছি, আবারও সে নিজেকে স্যাঁচড়া প্রমাণ করতে শুরু করেছে। অতীব নিম্ন সুরে সরি বলে মীরা হাঁটা ধরল সামনে। নেত্র কান্নিসে বিন্দু পরিমাণ জমে থাকা নোনা স্বচ্ছকার অশ্রুকণা বুড়ো আঙ্গুল দিয়ে মুছে ফেল চটপট। দম বন্ধ হয়ে আসছে। উষানের থেকে দূরে যাওয়ার কি কোনো উপায় নেই? উষান বিস্মিত হলো। সে ভেবে নিয়েছিল মীরা তাকে এখন অদ্ভুত কয়েকটা কথা শোনাবে। অন্তঃস্থলে সে সেই কথা শুনতে প্রস্তুতও নিয়েছিল। কিন্তু কি আশ্চর্য, মেয়েটা মৌন থেকে চুপচাপ চলে গেল। উষান অনুভব করে সে চমকেছে ভীষণ, অথচ তার তো এখন স্বস্তির শ্বাস ত্যাগ করার কথা। উষান ধাতস্থ করল নিজেকে। সেকেন্ড দুয়েক পরপর শব্দ করে পা ফেলে তীব্র এসে তার সম্মুখে দাঁড়ালো। শেষে কর্কশ কণ্ঠে বলল, কি বলেছিস আজ ওকে? এমন মনমরা হয়ে চলে গেল কেন? উষান দ্বিধাহীন গলায় প্রত্যুত্তর করল, আমার পিছে অযথা ঘুরঘুর করার জন্য ছেঁচড়া বলেছি। শালা গাউরা, তুই কি মানুষ হবি না? মেয়েটাকে আর কত কষ্ট দিবি? যখন তোর থেকে দূরে চলে যাবে তখন বুঝবি হীরের মূল্য বুঝিস না। এর জন্য তোকে পস্তাতে হবে। উষান তৎক্ষণাৎ থমকে বলল, থাপ্পড় মেরে গাল লাল করে দেবো বেয়াদব। সবসময় অতিরিক্ত কথা। শুধু মীরার ভালোবাসার সাইডটা দেখেছিস, ওর সেফটির দিকটা তোর চোখে পড়ে না? আমার সাথে জড়িয়ে গেলে ওর নর্মাল লাইফটা নরকে পরিণত হবে, যা আমি চাই না তীব্র। ও আমার সাথে সেফ না। আমার নিজেকেই নিজে প্রোটেক্ট করতে গার্ড লাগছে, আর ওর বেলায় তীব্র বিস্ময়কর দৃষ্টি ফেলে বলল, ওয়েট, তুই যদি নর্মাল লাইফ ফিল্ড করতি তাহলে মীরাকে অ্যাকসেপ্ট করে নিতি। ইভেন মন থেকে অলরেডি অ্যাকসেপ্ট করে নিয়েছিস। গড সিরিয়াসলি। বৃষ্টিস্নাত রজনী, রাত্রির দ্বিতীয় প্রহর। বৃষ্টি সিক্ত মাটির নেশালো ঘ্রাণ অনিলে মিশে চারপাশে বইছে। মাদকতা নেই মিষ্টি ঘ্রাণ মীরা নেত্রযুগলে বন্ধ করে শুষে নিচ্ছে অনায়াসে। নেত্রযুগল বন্ধ করার পর হতেই মীরার বারবার মনে হচ্ছে তাকে কেউ দেখছে। গভীর মনোযোগ সহকারে দৃষ্টিপাত ফেলে রেখেছে তার মুখশ্রীর প্রতি। চট করে অক্ষি পল্লব উন্মুক্ত করল মীরা। তৎক্ষণাৎ সামনের অ্যাপার্টমেন্টের তার ফ্ল্যাট বরাবর থাকা ফ্ল্যাটের পর্দার আলোতে কেউ ঝটপট সরে গেল।
মীরা ভুরু কুঁচকে নেয়। তার ধারণা তবে সত্যি হলো, কিন্তু কে দেখছিল তাকে? সামনের এই ফ্ল্যাটে তো ওশান। তীব্র আজই উঠেছে, এই অ্যাপার্টমেন্ট ছেড়ে দিয়েছে ওশান। মীরা রুমে প্রবেশ করে পর্দা টেনে দিল, লাইট অফ করে ঘুমানোর প্রস্তুতি নিল সে। রাত হয়েছে অনেক, রুহি ঘুমিয়ে পড়েছে অনেক আগেই। মীরা গিয়ে বসলো বিছানায়। তৎক্ষণাৎ তার কর্ণকুহরে ভেসে আসলো গিটারের সুরেলা ধ্বনি, সঙ্গে মনোমুগ্ধকর কারোর কণ্ঠে গাওয়া গান। তোমার জন্য নীলছে তার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো। মীরার ষষ্ঠ ইন্দ্রিয় সচেতন হলো, কণ্ঠস্বরটা তার বড্ড চেনা। কৌতূহল বশত নিঃশব্দে বের হয়ে বেলকনিতে উপস্থিত হলো। সঙ্গে সঙ্গে চমকিত হয়ে চক্ষুজোড়া বড়সড় আকৃতি ধারণ হলো। উষান গান গাইছে, কি ভয়ঙ্কর ব্যাপার! পদে পদে ধমক দেওয়া কঠিন কণ্ঠস্বরের মানুষটা তাহলে নরম কোমল এক রূপ আছে। ক্যালিওগ্রাফি করা শব্দটির দিকে গভীর দৃষ্টিপাত নিক্ষেপ করে নিস্তব্ধ হয়ে বসে রইল রুহি। নেত্র যুগলের কান্নিস নোনা অশ্রুকণা দ্বারা সিক্ত তার। কাপাটে হাত আলতো করে স্পর্শ করল মোটা কালো ডায়েরিটাকে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে চট করে সে নেত্রজোড়া ধপ করে বন্ধ করল। বাইরে মেঘের গর্জনে মেদিনী কাঁপছে। ভিতর রুহি কম্বলের নিচে না গিয়ে ঠাই বসে আছে পাথর রূপে। হিমশীতল অনিলের শীততারা অবধি দাঁড়িয়ে পড়েছে, অথচ গায়ে শাল টেনে নেওয়ার কোনো তাড়া নেই তার মাঝে। সেই স্থির অনুভূতিশূন্য এবং অচঞ্চল। রুহি ডায়েরির প্রথম পাতা খুলল, সঙ্গে সঙ্গে দর্শন হয় তার ওশানের বেশ কয়েকটা ছবি। বিভিন্ন সময়ের কিশোর, তরুণ এবং সবশেষে ম্যাচিউর ওশান। সর্বকার সময়ে ছবি সংগ্রহ করে এখানে আঠা দিয়ে লাগানো আছে। রুহি পাতা উল্টায়। সব পৃষ্ঠাতে রয়েছে ওশানকে নিয়ে লেখা অনুভূতি, যা লিখেছে মীরা। রুহি প্রায়ই চমকাতো, এই ভেবে এত কম সময়ে কাউকে পছন্দ করা যায়, তাও আবার যাকে ঘৃণা করা হয় তাকে। আজ মীরা তার সব সন্দেহ দূর করে দিয়েছে বিশদ বর্ণনার মাধ্যমে। রুহি ঘাড় পাকিয়ে তাকায় পিছনে, মুচকি হেসে বলে, এতদিন শুনতাম পাগলাটে প্রেমিক আছে শুধু, এখন জানলাম পাগলাটে প্রেমিকাও আছে। তুই একটা পাগল মাইয়া। বই থেকে দৃষ্টি সরিয়ে মীরা ঠোঁট বাঁকিয়ে তাকায়। রুহি ফের মনোযোগী হয় ডায়েরির পাতায়। পৃষ্ঠা ওল্টাতে ওল্টাতে শেষাংশে আসে, যেখানে লেখা আছে স্পষ্টত মীরার ওশানের প্রেমে পড়ার সূচনাকাল এবং তার পরবর্তী যাত্রা। 10 ফেব্রুয়ারি 2021। দাম্ভিকতা নিয়ে চলা ওশান রেজন। তার চরিত্র অংশ হিসেবে তার দাম্ভিকতা, অ্যাটিটিউড, কাউকে পরোয়া না করা অন্যতম অংশীদার। তার সাথে আমার প্রথম সাক্ষাৎ 5-6 বছর আগে। ওশান যখন তার দাদু বাড়ি আসতো তখন তাকে দর্শন প্রথমবার। 16 বছরের কিশোরী আমার তখন আবেগী মন। তাকে ভালো লাগতো প্রথমত সুদর্শন, মারাত্মক চাহনি দেখে। বাদামি মণি দুটোর ঈষৎ মিষ্টি হাসি নজর কেড়ে নিল ভয়ানকভাবে। হাঁটা চলা, চোখ ধাঁধানোতেই মিষ্টি হাসি এবং অপূর্ব কণ্ঠ যেন পদে পদে আমায় মুগ্ধতার চাদরে মুড়িয়ে নিল। তার কয়েকদিন পর বয়স বাড়ল আমার। ওশানের সৌন্দর্যের পাশাপাশি তার মন পড়ার চেষ্টা। প্রতিবার দাদু বাড়ি এসে যখন পাশের মাঠে ছোট ছেলেদের সাথে খেলার ছলে ক্রিকেট ম্যাচ তৈরি করত এবং সেই ম্যাচে বিজয়ী হলে 10,000 টাকা নির্ধারিত করত সে। গরিব অভুক্ত বাচ্চাগুলো সারাদিন খেটে খুঁটে বিকেলে খেলতে আসতো। ওশান তখন এক টিমে থাকতো, বাচ্চাগুলো অন্য টিমে। নিজে ক্রিকেটে বেস্ট হওয়া সত্ত্বেও ইচ্ছে করে হেরে গিয়ে টাকাগুলো দিত সেই বাচ্চাদের। অতপর চট্টগ্রামে অলিগলি ঘুরে বেড়ানো তার স্বাচ্ছন্দ্যে। এলাকার মেয়েদের বড় ভাই হিসেবে সে ভীষণ পরিচিত। মেয়েদের যারা ডিস্টার্ব করছে তাদের হাত পা ভাঙা অবস্থায় হসপিটালে দেখা মিলছে। আলিশান আভিজাত্য মোড়ানো খানদানে জন্ম নেওয়া ব্যক্তিটির সাধারণভাবে চলাফেরা করা যেন আরেকবার নতুন করে তার প্রতি আমায় দুর্বল করল। ওশান দাদু বাড়ি আসতো ছুটিতে, বাকি সময় ঢাকা থেকে লেখাপড়া করত। সে যখন ছুটিতে দাদু বাড়ি আসতো ঠিক সে সময় ফুপির থেকে বাহানা নিয়ে ছলে বলে আমি হাজির হতাম চট্টগ্রাম। লুকিয়ে তাকে দর্শন করে তৃষ্ণা মিটিয়ে আবার ফিরে যেতাম যশোরে। তার সাথে তো পরিচয় আমার 5 বছর পার হলো। সকালের সামনে তাকে কৃত্রিম ঘৃণা করা, তাকে চিনতে না পারার অভিনয়ে হাঁপিয়ে উঠে ক্লান্ত হয়ে অনুভূতি প্রকাশ করে বসি। তবে ভাগ্য হয়তো আমার অন্য কিছু যাচ্ছে, ওশানকে আমার থেকে আল্লাহ তাআলা দূরে সরিয়ে দিল। নিশ্চিত কোনো কারণ আছে হয়তো।
তবু আমি আল্লাহ তাআলার কাছে চাইব যেন তিনি একবার হলেও আমি ওশানের হৃদয়েশ্বরী হওয়ার সুযোগটা প্রদান করেন। সময় 10টা 23 রাত। তাইরাত, ইমরোজ, মীরা। অনুভূতি প্রকাশ। ঝকঝকে বিকেল, মিষ্টি রৌদ্রের আনাগোনা চারপাশে। বসন্তের হঠাৎ বর্ষণের ধাপ শেষে আজ দেখা মিলল হলদেটে সূর্যের সতেজ কিরণের। রাস্তায় জমে রয়েছে পানি, পড়েছে কাদার আস্তরণ। পাদায় পা পিছলে পড়ে যেতে নিতেই বেশ কায়দা করে নিজেকে সামলে নিল মীরা। দোয়াত ভর্তি তার শপিং ব্যাগ। কাদা লেগে যাচ্ছে বোরকার, কিন্তু হাত মুক্ত না থাকায় বোরকা উঁচু করে হাঁটাও যাচ্ছে না। কি মুশকিল। আগামীকাল রাতে চট্টগ্রাম যাচ্ছে সে। সামনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা। পরীক্ষার পূর্বে মাইন্ড ফ্রেশ করা অতি আবশ্যক। তাই তার এবং রুহির সিদ্ধান্ত পরীক্ষার আগে পরিবারের সাথে সময় কাটাবে। তারই পরিপ্রেক্ষিতে আজ শপিং মলে গিয়ে মায়ের এবং বাবার জন্য টুকিটাকি কেনাকাটা করেছে মীরা টিউশনির টাকা দিয়ে। কাদামাক্ত রাস্তায় ধাপ ফেলে শেষে পাকা রাস্তায় আসতে ফুটপাত ধরে হাঁটা শুরু করে মীরা। শাঁসা শব্দে তার পাশ দিয়ে গাড়ি চলছে। মানুষের কলধ্বনি, আরও কত শব্দ উৎস। সেদিকে তার ধ্যান নেই বিন্দু মাত্র। মীরার ধ্যান ধারণা জুড়ে এখন ওশান রয়েছে। বেশ কয়েকদিনের জন্য চট্টগ্রাম যাচ্ছে সে। লোকটাকে না দেখে কিভাবে থাকবে? যদিও এটাই ভালো, দূরে দূরে থাকা। অভ্যাস করতে হবে না। তপ্ত শ্বাস ফেলে অ্যাপার্টমেন্ট এড়িয়ে পা রাখল মীরা। তৎক্ষণাৎ অদূরে দৃশ্য দেখে তার চোখ দুটো ছানা পড়া। ওশানের পা ধরে বসে আছে একজন মেয়ে। সেদিকে ওশান তাকিয়ে বিরক্ত চোখে। উজান স্টেশনে বসে ফাইল ঘাটছে ব্যস্ত ভঙ্গিতে। কয়েকদিন আগে এক তরুণী খুন হয়েছে। সেই কেসে ইনভেস্টিগেশনের দায়িত্ব এসে পড়েছে তার কাঁধে। ভীষণ ব্যস্ত সময় পার করছে সে। ক্লান্তির তরে নাজেহাল অবস্থা। টেবিলের এক কোণেই অবহেলায় পড়ে থাকা উজানের ফোন হঠাৎ কম্পিত হলো। কিছুটা নড়বড়ে হয়ে সেদিকে দৃষ্টি ফেলে সে। রুষ্ট হয়, তবে ভাইয়ের ফোন দেখে ভেজা বিড়ালের মতো চুপসে যায় সে। কি আশ্চর্য, বেশিরভাগ পুরো শঙ্কিত হয়ে থাকে বইয়ের কাছে, আর সে শঙ্কিত ভীতিগ্রস্ত হয়ে পড়ে ভাইয়ের কাছে। উজান চটজলদি ফোন রিসিভ করে কানে লাগালো, নয়তো দেখা যাবে এর জন্য ফের ওশান তাকে ঠাস করে থাপ্পড় মেরে বসবে। তুই জলদি আমার ফ্ল্যাটে আয় উজান। উমাইশা আপু এসেছে। আপুর অবস্থা ভালো না। আসার পথে আমাদের পার্সোনাল ডাক্তারকে নিয়ে আসিস। উমাইশা নামটা বিদ্যুৎ স্পষ্টের মতো উজানের মস্তিষ্কে হানা দিল। রাগে ক্ষোভে হাত পায়ের সকল সবুজ নীলরঙা শিরাগুলো দাঁড়িয়ে পড়ে টকবক করে উঠল। কৃষ্ণ কপালে ছেয়ে থাকা সারি সারি রগগুলো কম্পয়মান। রুষ্ট কণ্ঠে উজান চেঁচিয়ে পড়ল, মরে যাক এই মেয়ে। তুমি তার প্রতি এত চিন্তিত কেন হচ্ছ ভাই? জানো না সে কি করেছে? তোমাকে জানে মেরে ফেলতে চেয়েছে। ভুলে গেছো সে কার মেয়ে? উত্তেজনায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো উজান। পারলে যেন এক্ষুনি ফোনের ভিতর দিয়ে হাত বাড়িয়ে উমাইশার গলা চেপে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলে। ফোনের এপাশতে উজানের উত্তপ্ত মেজাজটাকে ঢের উপলব্ধি করতে পারল। হতাশার মৃদু শ্বাস ফেল। ছেলেটা এত অধৈর্য, খিটখিটে মেজাজে কিভাবে যে পুলিশ হলো আল্লাহ জানে। অতীব শীতল গলায় ওশান বলে উঠল, অ্যাপার্টমেন্টে ওয়েট করছি তোর জন্য। জলদি আয়। মীরার আপু রুমে আছে, সেখানে আসিস। আর হ্যাঁ, পুলিশের ইউনিফর্ম ছাড়া আসবি। খট করে ফোনটা কেটে দিল ওশান। উজানকে কিছু বলার সুযোগ না দিয়ে ক্ষোভের তাড়নায় হাতের ফোন উজান ছুঁড়ে ফেলল ভূমিতে। তার মস্তিষ্কে এটাই ঢুকছে না, এত কিছুর পরও ওশান কেন উমাইশাকে পুলিশের হাতে তুলে দিচ্ছে না? কেন এত এখনো ভালোবাসা? কেন এত দরদ মায়া? শান্তিনিবাস ভবনের 2 তলায় 4 রুমের ফ্ল্যাটটাই ঘোর মৌনতায় বিরাজমান। ফ্ল্যাটের এক নির্দিষ্ট কক্ষে উপস্থিত 7 জনের চেহারায় এক এক রকমের অনুভূতি ফুটে, এক এক রকমের অভিব্যক্তি বজায় রয়েছে। 5 জনে কড়া দৃষ্টিপাত পরখ করছে বিছানায় পড়ে থাকা ক্লান্ত, জীর্ণ, দুর্বলতা, অসুস্থতায় আটস্থ এক নারীর প্রতি। সর্বত্রই এক পুরুষ উশান। সে একমনে তাকে জানালার কপার গলিয়ে বাহিরে স্থির সকলে। নিশ্চুপ মীরার দম বন্ধ হয়ে আসতে চাইল। হঠাৎ সে উঠে দাঁড়িয়ে হাঁসফাঁস করে বলল, আপনারা কেউ কফি খাবেন? রাত তো অনেক হলো, কিছুই খেলেন না, অ্যাটলিস্ট কফি। উশান তীব্র দিগন্ত উজান 4টে পুরুষ হয়তো বুঝতে পারল মীরার মন অবস্থা। মীরাকে স্বাভাবিক করতে তীব্র চমৎকার হেসে মিষ্টি কণ্ঠে বলল, অযথা নষ্ট করতে যাবে কেন ছোট বাপু? বসো তুমি, আমি বানাই।
মীরা তাড়াহুড়ো করে উঠে দাঁড়িয়ে কৃত্রিম হেসে বলল, না না ভাইয়া, কষ্ট কিসের? আপনার আমার বাসার মেহমান, মেহমানদের খাতিরদারি করতে কষ্ট কখনো হয় না। বসুন, আসছি। এই রুহি, আয় তো একটু এদিকে। রুই হুড়মুড়িয়ে উঠে দাঁড়িয়ে ছুটল বাহিরে মীরাকে ফেলেই। তার মতো ছটফটে নারীর এতক্ষণ চুপটি করে বসে থাকা সহজ ব্যাপার ছিল না বই কি। মীরা সৌজন্যতার হাসি দিয়ে বেরিয়ে আসলো রুম থেকে। কফি বানাচ্ছে মীরা, তার পাশে রুহি বসে কাজু বাদাম চিবুচ্ছে। অমনোযোগী হয়ে মীরা ভাবনার লগ্নে মগ্ন। সে যখন অ্যাপার্টমেন্টে ফিরল তখন খুব সম্ভবত সায়ান্নের প্রহর নেমেছে ধরণীতে। উষানের পা ধরেছিল তার বোন উমাইশা। কোনো মতে উষান উমাইশাকে সেখান থেকে উঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে মীরাকে মানিয়ে উমাইশাকে নিয়ে আসে মীরার ফ্ল্যাটে। নিজের ফ্ল্যাটে গিয়ে উমাইশাকে কেন এখানে আনলো উষান তা জানে না মীরা। কিছুক্ষণ বাদে ডাক্তার সাথে নিয়ে উপস্থিত হয়েছে উজান। তীব্র দিগন্ত ছিল আগে থেকেই। ডাক্তার উমাইশাকে চেক আপ করে বলল, উমাইশাকে দীর্ঘদিন ধরে ড্রাগ দেওয়া হচ্ছে। দীর্ঘদিন বলতে কিশোরী বয়স থেকে, অর্থাৎ উমাইশা যখন বয়স সন্ধিতে পা রাখল তখন। বয়স সম্ভবত 12 কিংবা 13। তখন থেকে উমাইশাকে কড়া ডোজে ড্রাগ দিয়ে মস্তিষ্ক কন্ট্রোলে নেওয়া হয়েছে। এটা কার কাজ জানা নেই। উমাইশা হয়তো বলতে পারবে, তবে ঘুমের ওষুধের ফলস্বরূপ উমাইশা 6টি ছটফট করা মানুষকে চিন্তায় রেখে ঘুমে মত্ত। ড্রাগ দেওয়ার ফলস্বরূপ উমাইশা দিনে দিনে হয়েছে রোগা, শরীরে বেঁধেছে বিভিন্ন রকম রোগ। এসব সারতে গেলে বছরখানেক সময় লাগবে। চেহারার অবস্থা বিদঘুটে তার। মাঝখানে গায়েব ছিল সে। কই ছিল কেউ জানে না, খবর রাখনি। মাঝে একবার রিলেশনে জড়িয়েছিল উমাইশা, তারপর বাড়িতে বলেছিল বিয়ের কথা। রাজি হয়নি পরিবার। তার কয়েকদিন বাদে ছেলেসহ উমাইশা গায়েব। সবাই ধরে নিয়েছিল উমাইশা ছেলেটার সঙ্গে পালিয়েছে। উষা লজ্জা মেয়ের খোঁজ করেনি। উজান তখন ছোট, আইমান দেশের বাহিরে, ফারদিন অসুস্থ। আর কে খুঁজবে তাকে? তারপর তো কেটে গেল বহু বছর। মীরা ট্রেতে কফির মগ সাজিয়ে রুমে প্রবেশ করলো। সবাইকে কফি দেওয়ার পর সকলের মুখে বিভিন্ন রকম চমৎকার প্রশংসা শুনে মীরার প্রথম ভারী লজ্জা লাগলো। কিন্তু তারপর যখন দেখলো উষান তার দেওয়া কফির মগটা ছুঁয়ে অবধি দেখেনি, উল্টো নাকের কাছে এনে নাকমুখ ছিটকে ফেলে দিয়েছে জানালে দিয়ে, তখন মীরার নেত্র দুটো জলজল করে উঠল। উষানের কাণ্ড দেখেনি কেউ, দেখলে খবর ছিল। বিশেষ করে রুহি দেখলে উষানের 12টা বাজিয়ে ছাড়ত। তার বোন সমেত বান্ধবীকে কষ্ট দাও। উষান যখন বিড়াল পায়ে বেলকুনিতে চলে গেল, মীরা সুযোগ বুঝে তখন কেটে পড়ল 8টা মহল থেকে। উপস্থিত হলো বেলকুনিতে। ধীরে দরজা লাগিয়ে এসে দাঁড়ালো উষানের পেছনে। কর্কশ কণ্ঠে বলল, মানুষের বাসায় আসলে সৌজন্যতা, ভদ্রতা পালন করতে হয়, জানেন না? কফি খাবেন না তো রেখে দিতেন। নাক ছিটকে ফেলে দেওয়ার কি ছিল? হ্যাঁ, আপনি একজন চূড়ান্ত মাত্রার অসভ্য, অভদ্র লোক। মীরা প্রস্থান করলো তৎক্ষণাৎ। উষান তার পিছে লুকিয়ে রাখা কফি মগটা সামনে আনলো। ঠান্ডা হয়ে যাওয়া কফি গ্রাসে গিলে হাত দ্বারা ওষ্ঠদর মুছে রুমে চলল। উমাইশা হু হু করে কেঁদে উঠল। উপস্থিত 6 জন ব্যক্তি তখন নিস্তব্ধ, অন্তরাত্মা কাঁপছে। মস্তিষ্কের অবস্থা বেহাল তাদের। নিজের অপমান, নিজের আপন জন্মদায়ী মা কখনো সন্তানের সাথে এতটা কুলসিত আচরণ করতে পারে? একজন মানুষ, একজন মা হিসেবে কতটা ভয়ঙ্কর উষা তা আবারও প্রমাণিত হলো। প্রতিটা সন্তানের আশ্রয়স্থল, স্বস্তির স্থান, ভরসাযোগ্য ব্যক্তি এবং সকল ঝামেলা থেকে শান্তি প্রদানের অন্যতম ব্যক্তি হয় মা। দিন শেষে সেই মা যদি এতটা কুৎসিত মনের হয়, তাহলে সন্তানের কি হাল হবে? তীব্র কাজ ঝাঁকিয়ে বলল, উষা, ইনি না একজন মা, না মানুষ, সে একজন নরপিশাচ। মায়ের জাতকে কুলুষ্কিত করেছে। ওশান এসে বসল বোনের পাশে। আদুরে হাতে স্পর্শ করলো এক গুচ্ছ কৃষ্ণকালো কেশ। উমাইশা কন্দনরত অবস্থায় ওশানে বক্ষস্থলে ঝাঁপিয়ে পড়ে। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে কন্দনের পরিমাণ দ্বিগুণ হচ্ছে। মীরা উদ্বিগ্ন হয়ে বলল, আপু কাঁদবেন না প্লিজ, আপনার ক্ষতি হবে অনেক। এমনিতেই আপনি অনেক দুর্বল, ড্রাগ এফেক্ট আপনার হার্ট দুর্বল করে দিয়েছে। মীরা উষানকে ইশারায় উমাইশাকে শান্ত করতে বলল। উষান কয়েকবার বলল বোনকে চুপ হতে, শান্ত হতে, কিন্তু উমাইশার অবস্থা বেগতিক। শেষে তপ্ত শ্বাস ফেলে উষান দক্ষ হাতে উমাইশার কাঁধে ইঞ্জেকশন পুশ করে দিল। তৎক্ষণাৎ ঘুমে কাতর হয়ে পিছনে হেলে পড়ল উমাইশা। বোনকে সঠিকভাবে শুয়ে দিয়ে উঠে আসে উষান। সঙ্গে সঙ্গে দিগন্ত বলে ওঠে, স্যার,
ম্যামকে এখন কোথায় রাখবেন? উমাইশা ম্যামের প্রাণ শঙ্কা রয়েছে। তার ডাক্তার না বলল ম্যামকে স্বাভাবিক করতে খোলামেলা জায়গা নিয়ে যেতে। উষান নিষ্প্রাণ কণ্ঠে বলে, মীরার সাথে আমরা চট্টগ্রাম যাচ্ছি। আমার 4 দিনের ছুটি আছে, প্রস্তুতি নাও সবাই। আপুকে ছদ্মবেশে নিয়ে যাব। উষা তো ঢাকায়, চট্টগ্রাম নিয়ে আপুর মাইন্ড ফ্রেশও সহজ হবে। উজান তৎক্ষণাৎ ফোন কেটে বলল, তোরা যা ভাই, আমি আসতে পারবো না। থানায় জরুরি কাজ আছে। আমি বরং তোদের সাথে সিগারেট 2 জন পুলিশ দিয়ে দিব, তোদের সর্বক্ষণ সুরক্ষা দিবে। পুলিশ দরকার নেই, গার্ড আছে আমার। ও, তাহলে তো হলোই। আজ থাকছি, কাল সকালে যাব। চেষ্টা কর ঘুমিয়ে পড়তে পারিস সবাই। আমি জেগে আছি, আপুকে আমি দেখব। সকলে সম্মতি জানায়, শুধু মীরা বাদে। সে জেদ ধরেছে উমেশের পাশে থেকে আজ রাত নির্ঘুম কাটাবে। কয়েকবার চোখ রাঙ্গানি দিল, মীরা উষানকে তোয়াক্কা করেনি। পরিশেষে সকলে আলাদা রুমে চলে যায় ঘুমাতে। মীরা বেলকুনিতে আসে, অতঃপর তার কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় উষান। এসে গা এলিয়ে দেয় সে বেতের সোফায়। মীরা ভুরুকুটি কুচকে নিয়ে বলল, আমার বানানো কফি খেতে পারেন না, তো এখন আমার বাসায় স্বাচ্ছন্দ্যে থাকছেন কি করে? জবাব এলো খানিকক্ষণ বাদে। উষান ভরাট কণ্ঠে বলল, এটা শুধু তোর বাসা না মীরা, এটা রুহিরও বাসা। রুহিকে আমি নিজের ছোট বোনের মতো দেখি। ছোট বোনের বাসায় স্বাচ্ছন্দ্যেই তো থাকা উচিত, রাইট? মীরা ঠোঁট বাঁকি বহির্ভাগে দৃষ্টিপাত নিক্ষেপ করে। লোকটা বেশ চালাক, সব প্রশ্নের উত্তর যেন ঠোঁটের ডগায় থাকে তার। কখনই সে উষানকে ঠিক মতন কথার পেঁচে ফেলে কাবু করতে পারল না। ব্যর্থতা। উষান অনায়াসে নেত্রযুগল বন্ধ করে নিয়েছে সে কখন। যন্ত্রণা হচ্ছে মাথায়। আশপাশ দেখতে ব্যস্ত মীরা এক পলক উষানের পানে দৃষ্টি ফেলে। সঙ্গে সঙ্গে থমকানো অনুভূতি অনুভব হলো তার। বহু বছর পর আজ আবারও খুঁটিয়ে খুঁটিয়ে দেখার ইচ্ছে হলো পাথর মানবটাকে। উষানের গায়ের রং উজ্জ্বল শ্যামলা বর্ণের। সহজ বর্ণনায় তাকে হলুদ ফর্সা বলা চলে। বাদামি রঙের চুল, ঘন কালো নেত্র, উপরে ভুরু যুগল। প্রতিদিন কড়া নিয়মে শারীরিক ব্যায়াম করার ফলস্বরূপ ফিটফাট বডি। লম্বাও বিশাল, ফাস্টফুড নয়তো হবেই মীরার বোধগম্য হলো। তবে কয়েকদিন ধরে মুখে সে প্রাণোচ্ছল সতেজতা নেই। মুখশ্রী শুকিয়ে কাট, লালচে বাদামি সংমিশ্রণের ওষ্ঠধর যুগল শুষ্কতায় চৌচির। গালের চাপদারি বেড়েছে অনেক। শীতল অনিল শাসা শব্দে এসে বাদামি রঙা একগাছি কেশ উষানের মুখশ্রীর ওপর এসে পড়ল। তবুও নেত্রযুগল উন্মুক্ত করার কোনো তাড়না নেই উষানের মাঝে। ঘুমিয়ে কুপকাত নাকি? দৃষ্টিপাত গভীর চাহনি সরিয়ে অন্যত্রে ছুঁড়ে ফেলে মীরা। লোকটাকে দেখলে শ্বাস রুখে আসে, যদিও তেমন কোনো বিশেষত্ব নেই উষানের মুখশ্রীতে। তবে চেয়ারের উপচে পড়া মায়ে আছে শতগুণ। এই দিকটা মীরাকে পদে পদে আকৃষ্ট করে, দুর্বল করে ফেলে। কাছে আয় তো মীরা। ভরাট কণ্ঠ। মীরা চমকিত হয়ে পিছনে ফিরল। উষান তখন তার এক হাত দিয়ে মাথার ঘন কালো কেশে হাত ডুবিয়ে চুল জোরে জোরে টানছে। মীরা চমকে উঠে বলল, কেন? কিসের জন্য? কি কারণে? আগে আয়, তারপর বলছি। উষানের কণ্ঠে যন্ত্রণার আভাস। মীরা নিবল। বক্ষ স্থল কেমন চিনচিন করছে হুট করে। লোকটার কণ্ঠ এমন শোনালো কেন? তস্ত্র পায়ে এগুলো মীরা। উষানের পাশের বেতের সোফায় গিয়ে বসল সে। উদ্বেগ নিয়ে বলল, আর ইউ ওকে? উষান নেত্রযুগল উন্মুক্ত করল। নেত্রজোড়ায় সাদা অংশ রক্তিম, টলমলের চাহনি। মীরা ভরকালো। কি আশ্চর্য! এর আবার কি হলো? উষান কণ্ঠের খাত নামিয়ে বলল, আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে মীরা। চারদিকে এত এত ঘটনা, আমি আর নিতে পারছি না। একটা একটা রিকোয়েস্ট রাখবি? বলুন। একটু মাথা চেপে দিবি? শুধু চুলগুলো টানলেই হবে, স্পর্শ করতে না চাইলে করার বিন্দুমাত্র দরকার নেই। উষানের কণ্ঠে আকুতি প্রকাশ পেল। মীরা মনে মনে ভাবল, আপনি এমন আকুতি মিনতি করে না বলে আমায় আদেশ স্বরূপ কথাটা বললেও আমি পালন করতাম আপনার আদেশ উষান। তন্মধ্যে কিছুক্ষণ চুপ রইল মীরা, তারপর উঠে চলে গেল। উষান তপ্ত শ্বাস ফেলে নৃত্যযুগল ফের বন্ধ করে নিল। এমনটাই প্রাপ্য সে। কম কষ্ট তো দেয়নি মেয়েটাকে, এখন কেন আবার মীরা তাকে সাহায্য করবে? কিছুক্ষণ বাদে উষান তখন বদ্ধ আগিতে মাথায় তীব্র যন্ত্রণা সহন করতে ব্যস্ত। শীতল হাতের কোমল স্পর্শ তীব্রতরভাবে সে টের পেল নিজের কপালে। অতীব শীতল ঠান্ডা জ্বলনি অনুভূত হলো, তারপর স্বস্তি।
মীরা মাথা ব্যথা কমানোর জন্য মুভ আনতে গিয়েছিল ভিতরে। মাথায় ধীর স্থির হাতে তরল প্রলেপ লাগিয়ে আস্তে আস্তে চেপে দিতে থাকলো। উষান নেত্রপলক উন্মুক্ত করল না। উন্মুক্ত করলেই বিপদ। তার চোখ কথা বলে, হাসে, কাঁদে, রাগ প্রকাশ করে, দুঃখ বিলাস করে, আরও কত কি অনুভূতি প্রকাশ করে ফেলে। মনোযোগ দিয়ে দেখলে বোঝা যায় চোখের ভাষা তার মনোবিজ্ঞানী ছাড়া স্পষ্টত কেউ এই চাহনির সম্পর্কে সঠিক ধারণা রপ্ত করতে পারবে না। এদিকে মীরা তো মনোবিজ্ঞানের ছাত্রী। আপাতত যে অনুভূতি ফুটে উঠেছে তার নেত্র পাতায় তা সে দেখাতে বিন্দু মাত্র ইচ্ছুক নয়। তারপর ঘোর নীরবতা পালন। মীরা মৌনতা ভেঙে পড়ল। তুলসীর সাথে আপনার সম্পর্ক কি বলুন তো? ও আপনাকে জেলে কেন পাঠালো, তাও মেন্টালি হ্যারাস করার মিথ্যে অভিযোগ দিয়ে? উষান ঠোঁট বাঁকিয়ে হাসল, মৃদু কণ্ঠে বলল, উষান তুলসীর প্রেমের সম্পর্কটা ছিল 2 বছর 5 মাসের। বেশ দীর্ঘ সময়। উষান এবং তুলসী দুজনের প্রথম সাক্ষাৎ ঘটে হসপিটালে। বেসামাল রূপে বাইক চালাতে গিয়ে উষান অ্যাক্সিডেন্টের শিকার হলে তুলসী তাকে মুমূর্ষ অবস্থাতে হাসপাতালে ভর্তি করে। সেদিনই প্রথম সাক্ষাৎ দুজনের। তুলসী মাকে নিয়ে ঢাকাতেই থাকতো। উষানের বিল্ডিংয়ের পাশে ছিল তার বাসা। ছাদ থেকে প্রায়শই চোখাচুকি হতো দুজনের। কখনো কথা বলতো না উষান। তুলসী আগ বাড়িয়ে কথা বলতে আসলে সে এড়িয়ে চলতো। নারী সঙ্গ পছন্দ না তার, যার দরুন এই কর্ম। ব্যবসার কাজে দেশের বাহিরে থাকা আইমান একদিন হুট করে উষানের ফ্ল্যাটে এসে চমকে দেন, সাথে চমকপ্রদ বার্তার সাথে ছুড়ে দেন তুলসীর সাথে উষানের বিয়ে ঠিক করার ব্যাপারটা। উষান সর্বপ্রথম বাবার সিদ্ধান্তে ঘোর মতবিরোধ করার পরও কাজ হয়নি। তেমন কোনো জোর দিয়ে বাবাকে বলতে পারেনি বিয়ে করব না। আইমানের কথার খেলাপ করা উষানের পক্ষে সম্ভব নয়। তোরসার সাথে আলাপ করে ঠিক করেন উষান, তুলসী নিজে পায়ে দাঁড়ালে তবেই তাদের বিয়ে হবে। বিয়ের ব্যাপারটা ওখানেই স্থগিত হলো। আইমান ফিরে গেল নিজের কর্মস্থলে। তারপর হতে উষান না চাইতেও তুলসীকে ইগনোর করতে পারেনি। তরুণী তুলসীর চাঞ্চলতা, ম্যাচুরিটি, চমৎকার সৌন্দর্য সব মিলিয়ে উষান নারী জাতির প্রতি বোধহয় সেইবার বহু বছর পর একটুখানি নম্র হলো। প্রণয়ের বাঁধনে একটু একটু করে আটকা পড়ল। 2 পরিবারের পক্ষ থেকে ম্যারিটাল কোর্টশিপ এর অনুমতি ছিল। ব্যাস, এখন আর বাধা কিসের? দুজনে জড়িয়ে পড়ল প্রণয়ের সম্পর্কে। আশেপাশের সকলের কাছে তখন তারা প্রেমিক প্রেমিকা। উষানের দিক থেকে প্রেমটা ছিল পবিত্র, শুদ্ধতম। তবে তুলসীর দিকটা ধোঁয়াশা কেবল। উষান তুলসীর নিয়ম করে প্রতিদিন সময় বের করে ঘুরতে যাওয়া, পার্কে হাত ধুয়ে হাঁটাহাঁটি, একসাথে শপিং করা, লেট নাইট লং ড্রাইভ, আরও কত কি। কিন্তু সময় বহমানের সহিত উষান খেয়াল করল তুলসীর বিশাল পরিবর্তন। ছলনা বলে এক নতুন শব্দ তার সাথে যুক্ত হলো বোধহয়। বছর 2 পার হতেই তুলসীর সম্পর্কে আনমনা। উষানের সাথে পদে পদে অকারণে ঝগড়া, রাগারেগি প্রকাশ। হুট করে এমনটা হওয়ার কারণ উষান খুঁজে পেল না। 5 মাস পেরুতেই না পেরুতেই মিলল তুলসীর পরিবর্তনের কারণ। সম্পর্ক ভাঙার জন্য তার কত কি উদ্ভট বক্তব্য। উষান বেকার, উষানের পরিবার নিম্নতর। কতগুলো যখন তুলসী ক্যাফেতে বসে বলল, উষান চরম মাত্রায় রেগে সেই প্রথমবার কোনো নারীর গায়ে হাত তুলল। থাপ্পড় মেরে বসল পরপর দুটো নিয়ন্ত্রণহীন হয়ে। কড়া কয়েক কথা অপমান করে সে চিরতরে সরে আসলো তুলসী থেকে। তার কয়েকদিন পর সকালে তার ফ্ল্যাটে তুলসী পুলিশ নিয়ে হাজির হয়। অভিযোগ করে তাকে মেন্টালি হ্যারেজ করছে উষান কয়েক মাস সম্পর্ক ভাঙার জন্য। তাকে কাল রাতে ফ্ল্যাটে ডেকে জবরদস্তি করার চেষ্টা করেছে। মিথ্যা কথা বলা শেষে এডিটেড এক ভিডিও প্রদান করে তুলসী। সেই ভিডিওতে ছিল প্রথম সে যেদিন উষানের ফ্ল্যাটে এসেছিল। সম্পর্কে থাকাকালীন সেদিন ইচ্ছে বশতই উষানের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। সেটাকে এডিট করে বিচ্ছিরি বানিয়েছে। উষানের পাশের ফ্ল্যাটে মানুষদের দ্বারা মিথ্যা বক্তব্য পেশ করে উষানকে সেদিন জেলে ঢোকাতে সফল হয়েছিল বটে। তার কয়েক মাস পর উপযুক্ত প্রমাণে বেরিয়ে আসে জেল থেকে উষান। তারপর আর কোথাও তুলসীর হদিস পায়নি সে। জানতে পারেনি কেন সে এমনটা করল। মিথ্যা অভিযোগ করে জেলে পাঠানোর কারণটা আজও খুঁজে পায়নি উষান।
তুলসীকে খুঁজেছে, কিন্তু পায়নি। দেশ ছেড়ে চলে গিয়েছিল তুলসী। শেষে কয়েকদিন পূর্বেই দিগন্ত দ্বারা বার্তা মিলেছে তুলসীর বর্তমান অবস্থান যশোরে। সে সিআইডি অফিসার পদে অন্তর্ভুক্ত আছে। মীরা এই নিয়ে দ্বিতীয়বার কথাগুলো স্বগোক্তি করল। তার অন্তঃকরণের দশা বেহাল প্রায়। এই তবে কারণ তার প্রপোজাল রিজেক্ট করার। তুলসী ওশানের প্রেমিকা ছিল। ওশান ভালোবাসত তুলসীকে। এই কথাগুলো যতবার স্বগোক্তি করেছে মীরা ততবার কষ্টে তার বক্ষ স্থল কেঁপে কেঁপে উঠেছে। ইস, একতরফা ভালোবাসার এতটা কষ্ট কেন? মীরা, মীরা, আমি আসছি, কাজ আছে। সেই কাজ শেষ করে তবেই ফিরবো। আপুকে দেখে রেখো কষ্ট করে। আর আসার পরই একসাথে চট্টগ্রামের জন্য বের হব। ওশানের ভরাট কণ্ঠ। মীরা চমকে ডিভান থেকে উঠে শটান হয়ে বসল। ওশান দাঁড়িয়ে, তার পিছনে ঘুমে ঢুলছে তীব্র উজান দিগন্ত। উঠে দাঁড়িয়ে ওশানের নিকটবর্তী আসলো মীরা। জিজ্ঞেস করল, ব্রেকফাস্ট না করেই চলে যাচ্ছেন কেন? বসুন, আমি ব্রেকফাস্ট দিচ্ছি। হুম, তার দরকার নেই। অলরেডি লেট হয়ে গেছে অনেক। কোনো দরকার পড়লে ফোন দিও। চারজন দ্রুতপদে বের হলো। মীরা তপ্ত শ্বাস ছেড়ে দরজা লাগিয়ে পূর্বে নেয় ডিভানে এসে বসল। ওশান তাকে এখন আর তুই করে সম্বোধন করে না, তুমি বলে সম্বোধন করে। মীরা কারণ জিজ্ঞেস করেছিল। ওশানের প্রতি উত্তর ছিল এরূপ কিছুটা। তোমার এবং আমার মাঝে তেমন কোনো আত্মীয়তা নেই। কাজিন নয় যে আমাকে আমার তুই বলার অধিকারটা থাকবে, তাই তুমিই বলবো। এতদিন তুই বলার জন্য সরি। মীরা আহত হয়। ওশান কি তাকে একটু আপন মনে করে না? ওশানের মুখে তুমি ডাকটা ভীষণ মিষ্টি লাগে বই কি, তবে তবুও কোথায় যেন এক শূন্যতা থাকেই। গোধূলি বেলা, বিকেলের শেষাংশ চলছে মেদিনীতে। বাতাসে প্রবাহমান আমের মুকুলের মিষ্টি সুঘ্রাণ। পশ্চিমে হেলে পড়েছে হলদেটে সূর্য, জানান দিচ্ছে তার বিদায় বার্তা। নামবে ঘোরতর আধার কিছুক্ষণের মাঝেই। বহির্ভাগ হতে দৃষ্টি সরিয়ে মীরা ব্যস্ত হয় ব্যাগ গোছাতে। তাকে সাহায্য করছে উমাইশা। মেয়েটা স্বাভাবিক হয়েছে বেশ খানিক। মীরা রুহি দুজনের সাথেই হেসে কথা বলছে। মীরা স্বস্তি পায় এতে কিছুটা। সে ভেবেছিল ঘুম থেকে ওঠার পর উমাইশা হয়তো অনেকটা অস্বাভাবিক আচরণ করবে। উমাইশার মুখশ্রীতে হঠাৎ ক্লান্ততা ফুটে ওঠে। মীরা তা খেয়াল করে চটপট বলল, আপু, তোমার আর হেল্প করা লাগবে না, তুমি বসে রেস্ট করো, আমিই পারবো। উমাইশা বিরোধিতা প্রকাশ করে বলল, না, তা কি করে হয়? এত কাজ একা সামলাতে তোমার কষ্ট হবে মীরা। একটুও কষ্ট হবে না, বসো তুমি, আমি না হয় রুহির থেকে হেল্প নিব। উমাইশা অনিচ্ছা সত্ত্বেও বসল। মীরা উঁচু কণ্ঠে রুহিকে দু একবার ডাক দেওয়ার পর কক্ষে হাজির হয় রুহি। তার মুখশ্রী ফ্যাকাশে বিবর্ণ, ওষ্ঠাধর শুকিয়ে চৌচির, কালো ঘন কেশের দল সম্পূর্ণ এলোমেলো। মীরা উমাইশা দুজনেই চমকে উঠল রুহির বেশভূষা দেখে। কিছু বিচলিত কণ্ঠে মীরা বলে উঠল, তোর আবার কি হলো? এমন পাগলের বেশভূষায় ঘুরতেছিস যে? রুহি সশব্দে বসল ভূমিতে। মুখশ্রীতে কৃত্রিম কন্দন ভাব টেনে বলল, দোস্ত, ব্রেকআপ হয়ে গেছে আমার। এ নিয়ে কত নম্বর ব্রেকআপ হলো তোর? 6 নাকি 7? রুহি নাক টেনে বলল, 7? আর খবরদার মীরা, হাসবি না। আমি কষ্ট পাইতেছি আর তুই হাসতেছিস। 100 বার হাসবো, তুই আমার সামনে যতক্ষণ থাকবি ততবার হাসবো। চুপ কর মীরা, ব্রেকআপের থেকে আমার বেশি কষ্ট হচ্ছে এটা ভেবে আমি এখন সিঙ্গেল। তুই ভাবতে পারছিস সিঙ্গেল আমি এখন? জীবনে এত কষ্ট কেন আমার? মীরা হতাশ দৃষ্টিতে তাকালো। দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের কাজে মনোযোগী হলো সে। রুহির দিকে ধ্যান দিয়ে আপাতত লাভ নেই। এমের অহেতুক আহাজারি প্রায় ঘন্টা খানেক ধরে চলবে। আপন মনে বিড়বিড় করতে করতে কক্ষ থেকে প্রস্থান করল রুহি। উমাইশা তখনও হতভম্ব। কি থেকে কি হয়ে গেল বুঝল না সে। মীরাকে স্বাভাবিক দেখে তার কৌতূহল বাড়ল। তৎক্ষণাৎ প্রশ্ন ছুঁল, এটা কি ছিল মীরা? রুহি এমন কেন করলো? যতদূর বুঝলাম ব্রেকআপ হয়েছে দেখে এমনটা করলো, কিন্তু 6-7 বার মানে? মীরা মিলান হেসে বলল, রুহির ব্রেকআপ হওয়া নতুন কিছু নয়, বুঝলে আপু। ও এর আগে আরও 6টা রিলেশনে ছিল, 2-3 মাস পর পরই ব্রেকআপ করে ফেলে। শি ইজ আ প্লে গার্ল। উমেশা বিস্মিত কণ্ঠে বলল,
এমনটা করার কারণ নাকি অযথাই? আছে কারণ, অন্য একদিন বলবো তোমায়। উমাইশা খেয়াল করলো মীরার মুখশ্রীতে সুপ্ত পরিবর্তন, অদৃশ্য যন্ত্রণার বহিঃপ্রকাশ কি। মীরা ঘড়িতে সময় দেখল। উশান্তাকে দুপুরে ফোন করে বলেছিল 3 জনকে তৈরি হয়ে থাকতে বলেছে, রাতে ফিরে এসেই রওনা দিবে, বিলম্ব দেরি না করে। রজনীর দ্বিতীয় প্রহর, ঘড়ির কাঁটা তখন 12টা ছুঁই ছুঁই। ট্রেনে ওঠার 20 মিনিট পেরোতে না পেরোতেই কেমন শ্বাস রুখে আসছে মীরার। বাধ্য হয়ে উঠে দাঁড়ালো কেবিন থেকে বের হওয়ার উদ্দেশ্যে। উমাইশা এবং রুহি দুজনেই ঘুমে মগ্ন। এই কেবিনে শুধু তারা 3 জন। পাশের কেবিনে ওশান, তীব্র আর দিগন্ত বুক করেছে। মীরা বিড়াল পায়ে বিনা শব্দে এসে দাঁড়ালো ট্রেনের দরজার নিকট। দমকা শীতল হাওয়া তৎক্ষণাৎ তার সর্বাঙ্গ মিষ্টি করে ছুঁয়ে গেল। মীরার নেত্রযুগল বন্ধ করলো। টেনে নিতে লাগলো সতেজ অনিল। অনিলে বহমান বুনোফুলের সুমিষ্ট ঘ্রাণ। কিয়ৎক্ষণ বাদে আনমনা হয়ে নেত্রযুগল বন্ধ থাকা অবস্থায় অস্থিতিশীল পাই কাত হয়ে টেনের দরজা দিয়ে বাহিরে পড়ে যেতে নিতে আটকে উঠে মৃদু শব্দে আল্লাহ বলে চেঁচিয়ে উঠতে হাতে হ্যাসকাটান অনুভূত করল সে। স্পষ্টত উপলব্ধি করলো তার কোমরের পিছন বজায় শক্তপোক্ত এক বলিষ্ঠ হাত, ঘাড়ের কাছে আরেক হাত আগলে ধরে রয়েছে তাকে। মীরা চমকে নেত্রজোড়া উন্মুক্ত করল। সঙ্গে সঙ্গে দৃশ্যমান হলো তার ওশানের রুষ্ট চাহনি। তড়িৎবেগে ওশান ছিটকে সরে দাঁড়ালো, বিরক্ত মাখা সুরে বলল, মারা যেতে ইচ্ছুক হলে মারা যাবি সুন্দরভাবে, এভাবে ট্রেন থেকে ছিটকে পড়ে গিয়ে মজা আছে নাকি? মীরা হক চকিয়ে তাকালো। আশ্চর্য, লোকটা পাগল হলো নাকি? বিস্ময়কর দৃষ্টিপাত নিক্ষেপ করে মীরা বলে উঠল, সূর্য তো, আমি মরতে যাব কেন? মাথা খারাপ হয়েছে আপনার? ট্রেনের দরজা হতে ঠিক মাঝে টিম টিম করে জ্বলছে সোডিয়াম লাইট। হলদেটে রোশনিতে মীরা ওশানের মুখশ্রীর ভাষা পড়ার চেষ্টা করলো, তবে সম্ভব হলো না তা। হতাশ হয়ে মৃদু শ্বাস ফেলে বহির্ভাগে দৃষ্টি ফেলে আনমনে বলল, লাইফ ইজ নট আ সার্কাস। ইচ্ছে হলে মরে যাওয়া যায় নাকি? আমি অসাবধানবশত পড়ে যেতে নিয়েছিলাম, এতটুকুই। ওশান জবাবহীন রইল ফের। মীরা বিরক্ত হলো বড্ড। একটু আগে কৌতুকের ছলে কথা বলে এখন মুখশ্রীতে এমন গাম্ভীর্যতা, থমথমে ভাব ফুটিয়ে তোলার মানে কি? ওশানকে বোঝা বড় দায়। এ লোক হাসতে হাসতে রেগে যায়, আবার রাখতে গিয়ে হেসে ফেলে। উদ্ভট। দ্বিতীয়বার বার্তা পেশ করে উত্তর না পেয়ে মীরা অপমানিত বোধ করে। ঘাড় পাকিয়ে দৃষ্টিপাত ওশানের পানে ফেলে ফিরে যেতে নিতেই ওশানের কড়া কণ্ঠ তার পদচারণ থমকে দেয়। ডোন্ট মুভ, সামওয়ান ইজ ফলোইং আস। মীরা বিমূঢ়। ওশানের নেত্র ইশারায় মীরাকে আগের স্থানে ফিরে আসতে বলে সে তাই করল। ওশান এগোলো সেদিকে। মীরার পাশে দাঁড়িয়ে তার এক হাত আঁকড়ে নিল সপ্তর্পণে। মীরার মুখশ্রীতে ফুটে ওঠা ভীতি দেখে কণ্ঠের খাত নামিয়ে বলল, ভয় পেও না মীরা, আমি আছি না, আই উইল সেভ ইউ। হাতের বাঁধন শক্ত হলো আর একটু। আমি আছি না। বাক্যটিতে থাকা আশ্বাস মীরাকে শান্ত করে দিল তৎক্ষণাৎ। আর চোখে তাকালো ওশানের পানে। তার এই মুহূর্তে কাঁদতে ইচ্ছে করছে। হাত পা ছড়িয়ে ছিটে কান্না করার প্রবল ইচ্ছে জাগ্রত হয়েছে অন্তঃকরণে। এই মানবের থেকে যত সে দূরে যাওয়ার পরিকল্পনা করুক না কেন, সেই কিভাবে যেন তার ক্ষণে ক্ষণে একইভাবে জড়িয়ে যায় ওশানের বাদামি মণি বিশিষ্ট নেত্র যুগলে। নম্রতা বিরাজ করছে। মীরার বক্ষ স্থল কাঁপুনি দিল। এই নম্র চাহনি তো মীরাকে প্রথম প্রেমে ফেলেছিল। রাতে ঘুম নির্ঘুম হওয়ার মতো প্রেমে। চশমা ছাড়া গিয়ে কিছুই দেখতে পাও না মীরা? ওশানের নিচু স্বর। মীরা চশমায় হাত দিল, নিম্ন সুরে বলল, দেখতে পাই কিন্তু ঝাপসা কেন? ওশানের অষ্টধর দ্বারা ছিটকে আসলো ব্যথাতুর সুর। মীরার করা প্রশ্নে জবাব দিল না। ইশারায় ঠোঁটে আঙ্গুল রেখে চুপ থাকতে বলল। পদধ্বনি শব্দ শোনা যাচ্ছে, খুব কাছেই হয়তো। ওশান চটজলদি নিচু হয়ে ডান পায়ের কাছে গুজে রাখা ধারালো ছুরি বের করলো। হলদেটে স্বল্প আলোয় চকচক করছে ছুরিটা। মীরার হাত ছেড়ে দিয়ে হাত উঁচু করে লাল কালো দুটো তার কেটে ফেলল অভ্যস্ত হাতে। সঙ্গে সঙ্গেই অন্ধকারে রাজত্ব হলো সেখানটায়। মীরা আটকে উঠে বলল, লাইটের তার কেটে ফেললেন কেন? দরকার ছিল বলে। আসো আমার সাথে। কেবিনে ফিরে যাবেন?
ওশান মীরার হাত ধরে খালি এক কেবিনের দিকে এগুচ্ছে। প্রতিমধ্যে জবাব দিল ক্ষীণ সুরে। হুম, আমাদের জন্য অন্য কাউকে বিপদে ফেলবো কেন? আপু অসুস্থ এমনিতেই, আপাতত যেখানে নিয়ে যাচ্ছি চলো। ট্রেনের উত্তর দিকের কেবিনগুলো প্রায় খালি, মানুষজন নেই। মীরার হাত ধরে সেদিকেই এগোচ্ছে ওশান। সচেতন ষষ্ঠ ইন্দ্রিয় তার জানান দিচ্ছে পিছন থেকে পদধ্বনির শব্দ জোরদার হয়েছে। তার মানে তাদের অনুসরণ করা লোক দুটো এবার দৌড় শুরু করেছে। ওশান এক খালি কেবিনে প্রবেশ করে দরজা ভিড়িয়ে রাখলো। মীরা উত্তেজিত হয়ে প্রশ্ন করল,